আচ্ছা, বোর্ডের উপরে একটা অঙ্ক আমি লিখেছি, দেখো। 0.10 মিটার ব্যাসার্ধের একটি চাকতি 30 ডিগ্রি কোণে 2 × 10⁻³ নিউটন পার কুলম্ব মানের সমতড়িৎ ক্ষেত্র মানে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের সাথে রাখা আছে। প্রথমত চাকতির মধ্যে দিয়ে তড়িৎ ফ্লাক্স নির্ণয় করতে হবে। যদি চাকতিটাকে, প্রথম যে অঙ্কটা সেটা হচ্ছে চাকতির মধ্যে দিয়ে তড়িৎ ফ্লাক্স নির্ণয় করতে হবে যখন 30 ডিগ্রি কোণে ওই সমতড়িৎ ক্ষেত্রের সঙ্গেও রাখা আছে। এইবার চাকতিটাকে এমনভাবে ঘোরানো হলো যে যাতে চাকতির ওপর যে অভিলম্ব সেটা এর সাথে লম্ব হয়ে গেছে। এরকম যদি হয়, চাকতির ওপর যে অভিলম্ব সেটা এর সাথে লম্ব, তাহলে ব্যাপারটা কেমন হচ্ছে যে ইটা যেদিকে আছে চাকতিটা কিন্তু তার সাথে, চাকতির ভেতর দিয়ে যে লম্বটা সেটা কিন্তু তার সাথে অভিলম্ব হয়ে গেছে। এটা যখন করব তখন এঁকে নেব। আমি পুরো অঙ্কটা পড়ে দিই। আর সিতে হচ্ছে যদি অভিলম্ব এর সাথে সমান্তরাল হয়, তাহলে 3টে কেস পাচ্ছি। প্রথমটা হচ্ছে যে তড়িৎ ক্ষেত্রের সাথে ব্যাসার্ধটা 30 ডিগ্রি কোণে আনত। আমরা প্রথমটাকে একটু দেখি। প্রথম অঙ্কটা সমতড়িৎ ক্ষেত্র, তার বলরেখাগুলো আঁকা হয়েছে এবং চাকতিটা সেই বলরেখার সাথে 30 ডিগ্রি কোণে আনত আছে। তাহলে θ = 30 ডিগ্রি। চাকতির ব্যাসার্ধ আর সেটা হচ্ছে 0.1 মিটার। তাহলে এখান থেকে আমরা তার এরিয়া জানি, πr² বার করে নিতে পারবো। এটা একবারে করেই দিচ্ছি। 0.01 স্কোয়ার মিটার অর্থাৎ 0.0314 স্কোয়ার মিটার। এবার ই 2 × 10⁻³ নিউটন পার কুলম্ব। তাহলে তড়িৎ ফ্লাক্স কত হবে? phi = E × A cos θ, অর্থাৎ 2 × 10⁻³ × 0.0314 × cos 30। cos 30 হচ্ছে এই। এবার 2 2 ক্যান্সেল হয়ে যাবে। ক্যান্সেল হয়ে যাবে। এবার ওই 1.732 × 0.0314 10⁻³। এবার ফ্লাক্স হচ্ছে, দেখো, নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব। এটা গুণটুন করে আসবে 0.54 নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব। এই অঙ্কটা বেশ বোঝা গেল। এবার আমরা বিতে যাব। এবার আমরা বিতে এলাম। বিতে কি বলা ছিল যে ওই প্রথম যে অবস্থাটা 30 ডিগ্রি কোণে আনত ছিল ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে, সেখানের থেকে চাকতিটাকে এমনভাবে ঘোরানো হয়েছে যে চাকতিটার ওপর যে অভিলম্ব সেটা ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনের সাথে লম্ব হয়ে গেছে। তার মানে কি, যে নিশ্চয়ই চাকতিটাই ইলেকট্রিক ফিল্ড, তার যে চাকতির যে তলটা সেটা ইলেকট্রিক ফিল্ড বরাবর সমান্তরাল রেখায় এসে গেছে। অর্থাৎ চাকতির ওপর যে অভিলম্ব দেখতে পাচ্ছ সেটা ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে লম্ব হয়ে গেছে। অর্থাৎ θ = 90 ডিগ্রি হয়ে গেছে। 90 ডিগ্রি হওয়াতে দেখতেই পাচ্ছ যে এটা এমনি ছবি থেকেও বোঝা যাচ্ছে যে এই তলটাকে কিন্তু কোনো বলরেখাই আর কাট করতে পারছে না। তার ফলে যা হবার তাই হচ্ছে, ইলেকট্রিক ফ্লাক্স শূন্য হচ্ছে। কিভাবে? অঙ্কের সাহায্যে কিভাবে দেখব না, cos 90টা 0, সুতরাং অন্যগুলো যাই হোক রেজাল্টটা 0। তাহলে এক্ষেত্রে ইলেকট্রিক ফ্লাক্স 0। এবার আমরা সিতে যাব। সিতে কি বলা হচ্ছে? সিতে
এই ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনের সঙ্গে চাকতিটা ঘোরানোর ফলে চাকতির ওপর যে অভিলম্ব সেটা হয়ে গেছে ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে সমান্তরাল। অর্থাৎ ওই এর সাথে ইয়ের যে অ্যাঙ্গেল সেটা কিন্তু এ ভেক্টরটার সাথে ইয়ের যে অ্যাঙ্গেল সেটা কিন্তু হয়ে গেছে 0 ডিগ্রি। অর্থাৎ এখন ইলেকট্রিক ফ্লাক্স কত হবে? ই এ কস 0। অর্থাৎ পুরোপুরি যতটা একটা সারফেসের মধ্যে দিয়ে বলরেখা কাট করা সম্ভব ততটা ম্যাক্সিমাম এখানেই পাওয়া যাবে। তাহলে বসিয়ে ভ্যালুগুলো বসিয়ে 0.0314 এটা ক্যালকুলেট করে নিও। এই ভ্যালুগুলো বসিয়ে তাহলে তার ভ্যালু হলো ইলেকট্রিক ফ্লাক্স হলো 63 নিউটন মিটার স্কোয়ার পার কুলম প্রায়। তাহলে এভাবে আমরা দেখতে পাচ্ছি যে তলটার মধ্যে দিয়ে বলরেখাগুলো পাস করছে তার ওরিয়েন্টেশনের সঙ্গে কিন্তু এখানে এই টোটাল ফ্লাক্সটাও নির্ভর করছে। এবার আমরা আস্তে আস্তে গস লটাতে এলাম। তার আগে আমরা কি দেখলাম যে একটা চার্জ যদি কোনো একটা এরিয়ার মধ্যে এনক্লোজড হয় তাহলে তার মধ্যে দিয়ে যে বলরেখাগুলো পাস করে সেই ইমাজিনারি সারফেসটার মধ্যে দিয়ে সেইটার থেকে আমরা ইলেকট্রিক ফ্লাক্সটা ক্যালকুলেট করলাম। এবার গস ল এটাই বলছে যে এই যে ইলেকট্রিক ফ্লাক্স সেটা তার মধ্যে যে টোটাল চার্জ এনক্লোজ থাকবে তার স্টেটমেন্টটা লিখতে গেলে এরকম হয় যে টোটাল ইলেকট্রিক ফ্লাক্স একটা এনক্লোজড সারফেসের মধ্যে দিয়ে যা সেটা হচ্ছে তার, যদি আমরা এই যে তড়িৎ ফ্লাক্স সেটা হচ্ছে ই ডট ডিএ। এখানে আমরা একটা সাইক্লিক ইন্টিগ্রাল নিয়েছি। কেন? তার কারণ আমরা বোঝাতে চেয়েছি যে দেখো কিছুক্ষণ আগে যে ডিস্কের অঙ্ক করলাম সেটা কিন্তু এনক্লোজ ছিল না। এখানে আমরা কিন্তু গসের সূত্রটা কিন্তু পুরোপুরি যে ইমাজিনারি সারফেসটার কথা বলছেন সেই সারফেসটার মধ্যে চার্জটা কিন্তু এনক্লোজ থাকবে। সেই জন্য আমরা যে এরিয়াটা ক্যালকুলেট করব সেটা হচ্ছে ওই এনক্লোজড এরিয়ার ওপরে আমরা টোটাল ইলেকট্রিক ফ্লাক্সটা নেব, যা কিনা সেই এনক্লোজ সারফেসটার মধ্যে যে চার্জটা রয়েছে তার উপরই নির্ভর করছে। অর্থাৎ তার গস ল স্টেটমেন্ট হচ্ছে এটা। এবার এই যে গস লটা আমরা দেখব যে বিভিন্ন ক্ষেত্রে এটাকে আমরা দুভাবে ব্যবহার করতে পারি। একটা হতে পারে যে আমাদের কাছে ফ্লাক্সটা রয়েছে, দেখো এখানে যে দুটো জিনিস রয়েছে, একটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, এপাশে বাঁ পাশে যেটা রয়েছে ইলেকট্রিক ফিল্ড এরিয়া, এবং ডান পাশে যেটা রয়েছে সেটা হচ্ছে চার্জ এনক্লোজড। এবার চার্জটা কিন্তু ভুলে গেলে চলবে না, এটা সেই কুলম্বের পয়েন্ট চার্জ। এবার আমাদের যে সারফেস বিভিন্ন ক্ষেত্রগুলো আমরা যে নেব সেই সারফেসগুলোতে কোথাও পয়েন্ট চার্জ নেই, তাহলে বিভিন্ন সিস্টেমের উপর নির্ভর করবে যে তার চার্জটা কিভাবে ডিস্ট্রিবিউটেড রয়েছে। সেক্ষেত্রে আমাদের যে টোটাল চার্জটা হবে সেটা কিন্তু ওই সিস্টেমটার গঠনের উপরে অবশ্যই নির্ভর করবে। আমরা কয়েকটা কাজ করতে পারি। একটা গস লর অ্যাপ্লিকেশনগুলো যখন আমরা যাব তখন আমরা এটাকে দুভাবে ব্যবহার করতে পারি। একটা হতে পারে যে আমার চার্জটা কিভাবে ডিস্ট্রিবিউটেড আছে সেটা বলে দিয়েছে, আমরা সেখান থেকে ইলেকট্রিক ফিল্ডটা বার করতে পারি। আর একটা করতে পারি যে ইলেকট্রিক ফিল্ডটা বলে দিয়েছে, আমরা সেই চার্জের ডিস্ট্রিবিউশনটা বার করতে পারি, বা আমরা সেখান থেকে ফ্লাক্সটা ক্যালকুলেট করতে পারি। তো এবার আমরা দেখি যে মনে করো প্রথমে আমরা নিচ্ছি একটা কন্ডাক্টর যেটাকে ইউনিফর্মলি চার্জ করা হয়েছে। আচ্ছা, এখানে আমরা কি নিয়েছি? একটা সমভাবে চার্জ করা একটা স্ফিয়ার, এটা হচ্ছে কন্ডাক্টিং স্ফিয়ার মানে পরিবাহী গোলক। সেই পরিবাহী গোলকটার আমরা জানি যে পরিবাহী গোলককে যদি আমরা চার্জ করি তাহলে চার্জটা কোথায় থাকে? একদম সারফেসের ওপরে। তাহলে টোটাল যে চার্জ তার কিউ, সেই চার্জটা কিন্তু তার সারফেসের ওপরেই রয়েছে। এবার এই চার্জটা আমরা একটা গ্রাফের সাহায্যে একটু বোঝার চেষ্টা করি যে
ই এদিকে ওয়াই অ্যাক্সিসে ই নেওয়া হয়েছে আর এক্স অ্যাক্সিসে আর নেওয়া হয়েছে। ফিল্ডটা তোমরা জানো যে এটা 1/r² এর সঙ্গে প্রপোর্শনাল। এবার যদি আমরা ভেতরটাকে যতক্ষণ আর লেস দ্যান আর, যেখানে আর লেস দ্যান আর, সেখানে চিত্রটা কীরকম, ভেতরে কন্ডাক্টিং স্ফিয়ারের ভেতরে কোনো চার্জ এনক্লোজ নেই, তাহলে সেখানে ফিল্ড কত হবে? যদি সারফেসটার মধ্যে কোনো চার্জ এনক্লোজডই না থাকে, আমরা আগেও দেখেছি যে সেখানে ইলেকট্রিক ফিল্ড শূন্য হবে। অর্থাৎ এই যে গ্রাফের মধ্যে এইখানে কিন্তু এই ফিল্ডটা যার জন্য শূন্য, এই অঞ্চলে, এখানে আর লেস দ্যান ক্যাপিটাল আর। এবার যেই আর ইজ ইকুয়াল টু আর হলো, সেই পয়েন্টে গিয়ে এখানে আমরা ই ইজ ইকুয়াল টু পাবো, আর ইজ ইকুয়াল টু আর এ আমরা ই পাবো কিউ বাই 4πε0 ক্যাপিটাল আর স্কোয়ার। এটা এরপর আস্তে আস্তে আবার সেই 1/r² এর সাথে ফিল্ডটা ভ্যারি করছে, যার জন্য কিন্তু এইভাবে এটা ড্রপ করছে। এবার এখানে যদি আমরা ফিল্ডটাকে বার করতে চাই, তাহলে কি করব? আগে দেখো, phi is equal to E into A। তাহলে এখানে আমরা E into 4πr² করলাম। এপাশে তোমার টোটাল চার্জ Q/ε0, এর টোটাল চার্জটাই নেব, তার কারণ এটাই তো তোমার সারফেসের উপর ডিস্ট্রিবিউটেড রয়েছে। তাহলে একটু ঠিক করে লিখলে এটা কীরকম আসে, এখানে যদি আমি সাজিয়ে লিখি এটাকে, phi is equal to E into A, আমি এর জায়গায় লিখছি 4πr² Q/ε0। সুতরাং E is equal to হচ্ছে হলো Q/4πε0r²। দেখো, আমরা কিন্তু কুলম্বের সূত্র থেকেও যখন আমরা ফিল্ড পড়েছিলাম তখন কিন্তু আমরা এটাই পড়েছিলাম। সেই জন্য এটা অনেক সময় কুলম্বের সূত্রের একটা অল্টারনেট ওয়েও আমরা ভাবতে পারি এই গসের সূত্র থেকে, যেভাবে আমরা ইলেকট্রিক ফিল্ডগুলো করছি। আচ্ছা, তাহলে একটা কন্ডাক্টরের ক্ষেত্রে এরকম হলো। এবার যদি ধরো আমার কাছে একটা ইনফাইনাইটলি লং, মানে অসীম পর্যন্ত লম্বা একটা তার থাকে, তার উপরে চার্জ রয়েছে, তাকে চার্জ করা হয়েছে, আহিত করা হয়েছে। তা এখন যেহেতু লম্বা তারটার ওপরে যদি চার্জ মনে করো থাকে কিউ, সেই চার্জটা তারটার তো অন্য কোনো ডাইমেনশন নেই, তাহলে তার চার্জগুলো ওই লেংথের ওপরই তারা ডিস্ট্রিবিউটেড থাকবে। তা তখন এসো দেখি আমরা কেমনভাবে সেটা ক্যালকুলেট করা যায়। আচ্ছা, একটা অসীম পর্যন্ত বিস্তৃত একটা লম্বা তার উপরে চার্জ করা হয়েছে। আমরা এখানে বোঝার সুবিধের জন্য সবগুলোকেই প্লাস প্লাসই নিচ্ছি। মোট চার্জ ধরো কিউ। এবার এখানে যদি আমরা ধরে নিই যে যেহেতু অসীম পর্যন্ত বিস্তৃত লং একটা ওয়্যার, আমরা এটার লেন্থটাকে ধরবো না, আমরা ধরে নিচ্ছি যে এর যে চার্জ ডিস্ট্রিবিউশন সেটা দেওয়া আছে, সেটা টোটাল চার্জ কিউ নয়, আমার লেখাটা ভুল হয়েছে, আমি লিখছি ল্যামডা, অর্থাৎ চার্জ পার ইউনিট লেংথ, একক দৈর্ঘ্যে তার চার্জটা দেওয়া আছে। এবার সেরকম ল্যামডা চার্জ ডিস্ট্রিবিউশন সহ একটা তার নেওয়া হয়েছে। এবার এখানে দেখো, আমরা যখন ক্যালকুলেট করব যে ইলেকট্রিক ফ্লাক্সটা কি হবে, আমি এটা তোমাদের আজকে শুরুতেই বলেছিলাম যে গস লটা আমরা অনেক সময় সিমেট্রি কনসিডারেশন থেকে আমরা ভাববো। কি ভাববো? এখানে
একটা জিনিস ভাববো, যেখানে আর ব্যাসার্ধের একটা সিলিন্ডার, সেটা ভাববো। যেন একটা আর ব্যাসার্ধের সিলিন্ডার, তার এই রকম একটা লেন্থ আছে এল, এই রকম একটা আর ব্যাসার্ধের সিলিন্ডার, সেটা যেন চার্জটাকে এনক্লোজ করেছে। তাহলে আর ব্যাসার্ধের সিলিন্ডার, যার লেন্থ এল এবং ব্যাসার্ধ আর, সেটা কিন্তু দেখো আমার হয়তো আঁকাটা অতটা সিমেট্রিক্যাল হয়নি, কিন্তু এখান থেকে তুমি যতবারই তারটাকে রোটেট করাও না কেন, এই যে ডায়াগ্রামটা সেটা কিন্তু ইনডিস্টিংগুইশেবল থাকবে, অর্থাৎ তুমি এটার ডিফারেন্সটা রোটেশনের ফলে কিছু বুঝতে পারবে না। এইবার এটার মধ্যে তাহলে আমরা যদি এবার গস ল প্রয়োগ করি, তাহলে কি হবে? আবার সেই ফাই ইজ ইকুয়াল টু ই ইন্টু এ। এখানে এটা কি? আচ্ছা, এখানে একটা জিনিস আমরা প্রথমেই বুঝে নিই, যে ইলেকট্রিক ফিল্ড এখানে কিন্তু দেখো একটা দিক হচ্ছে এই যে বক্রতলটা, তার সাথে কিন্তু ইলেকট্রিক ফিল্ড যদি আমরা মনে করি এদিকে আছে, তাহলে ইলেকট্রিক ফিল্ড কিন্তু বক্রতলের সঙ্গে প্যারালাল রয়েছে। তাহলে যেটা কাট করছে সেটা হচ্ছে তোমার এই সারফেসটার মধ্যে দিয়ে, অর্থাৎ এখানে 2 পাই আর এল হচ্ছে এরিয়া, এবং যেহেতু ল্যামডা হচ্ছে একক দৈর্ঘ্যে চার্জ, এবং এই যে সারফেসটা এনক্লোজড হয়েছে তার লেন্থ হচ্ছে এল, সুতরাং আমরা এটাকে ল্যামডা এল বাই এপসিলন লিখলাম, গস ল প্রয়োগ করলাম, টোটাল চার্জ হলো এটা। সুতরাং এখান থেকে ই বেরিয়ে এলো, ল্যামডা এল এল ক্যান্সেল হয়ে গেল, বাই 2 পাই আর ইন্টু এপসিলন। এটা হচ্ছে একটা লং, তুমি এই এরিয়াটাকে তুমি যতটাই বাড়াও না কেন, এল দৈর্ঘ্যটার কিন্তু আর কোনো এফেক্ট থাকছে না। তুমি যে এরিয়াটার মধ্যে তাকে এনক্লোজ করেছো সেই এরিয়াটার তার যে ব্যাসার্ধটা সেটা কিন্তু, অর্থাৎ কত দূরে তুমি ভাবছো ফিল্ডটাকে, সেইটা ম্যাটার করছে, কিন্তু যে লেংথের সিলিন্ডার তুমি ভেবেছো সেই লেংথটা কিন্তু এখানে আর ম্যাটার করছে না। অর্থাৎ এটা হচ্ছে আমরা গস থিওরেম থেকে দেখো ইন্টিগ্রেশন ছাড়া সিমেট্রি কনসিডারেশন থেকে আমরা একটা ইলেকট্রিক ফিল্ডটাকে বার করলাম। আচ্ছা, এবার আমরা অসীম পর্যন্ত বিস্তৃত আহিত পাতের জন্য কি ইলেকট্রিক ফিল্ড সেটা ক্যালকুলেট করব সেই গস লর থেকে। এখানে আমরা এরকম একটা সিলিন্ডার ভেবে নিলাম, যেটা পাতটাকে ভেদ করে চলে গেছে। আমার আঁকার মধ্যে হয়তো অতটা বোঝা যাচ্ছে না, এটা ভেদ করে চলে গেছে। এবার তাহলে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে শীট অফ যে চার্জ সেটা কিন্তু একটাই, এবং তার মধ্যে যেহেতু এটা অসীম পর্যন্ত বিস্তৃত, আমি তার এরিয়াও ধরতে পারছি না, এরিয়া ধরার দরকার নেই। আমরা ধরে নিচ্ছি যে জিনিসটা দেওয়া আছে সেটা হচ্ছে তার তলমাত্রিক ঘনত্ব, আধানের তলমাত্রিক ঘনত্ব, এইটা দেওয়া আছে। এই আধানের তলমাত্রিক ঘনত্ব এমনি ফাইনাইট, যে এরিয়ার ক্ষেত্রে আমরা কি করে বার করি না, টোটাল চার্জ ডিভাইডেড বাই এরিয়া। তাহলে এটা দেওয়া আছে। এবার সেই শীটটা রয়েছে, তাকে আমরা এবার সেই সারফেসটা কল্পনা করছি যেটা নাকি তাকে এনক্লোজ করেছে। কি এনক্লোজ করেছে? দুপাশ দিয়ে, যেহেতু শীট তার দুটো তল রয়েছে, সেই জন্য আমরা দুপাশে এটাকে ভাবলাম একটা এরিয়া এ মনে করো, তার মধ্যে দিয়ে লাইন্স অফ ফোর্সগুলো আউটওয়ার্ডলি যাচ্ছে। এবার সিগমা কিন্তু একটাই, কিন্তু তার তল দুটো। এবার তাহলে যেটা হচ্ছে যে দুপাশেই তোমার, আমি যখন ফাই লিখব ই ইন্টু টোয়াইস এ, তাহলে মোট এরিয়া সেটা ইজ ইকুয়াল টু সিগমা ইন্টু এ। এটা হচ্ছে টোটাল চার্জ, যেহেতু আধানের তলমাত্রিক ঘনত্ব এটা, অর্থাৎ একক ক্ষেত্রফলে আধান, তাহলে মোট ক্ষেত্রফল যদি এ হয়
তাহলে মোট চার্জ হচ্ছে সিগমা ইন্টু এ বাই এপসিলন। তাহলে এখান থেকে ইটা খুব সহজেই বেরিয়ে আসে, দেখো এ ক্যান্সেল হয়ে গেল, সিগমা বাই 2 এপসিলন। এটা হলো তোমার ইনফাইনাইট শিট অফ চার্জের জন্য, অসীম পর্যন্ত বিস্তৃত আহিত একটা পাত, তার জন্য ইলেকট্রিক ফিল্ড আমরা এটা কুলম্বের সূত্রেও আমরা করেছিলাম, সেম গস থিওরেম থেকে আমরা একইভাবে বার করতে পারলাম। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, যেটা আমরা কুলম্বের সূত্রের করার সময়ও দেখেছিলাম, যে যদি তল দুটো এরকম ইনফাইনাইট শিট অফ চার্জ থাকে, তাহলে মাঝামাঝি জায়গাতে কিন্তু E ইজ ইকুয়াল টু সিগমা বাই এপসিলন 0 হয়। তোমরা দেখেছো যে এখানে দুটো ফিল্ড একই দিকে ডাইরেক্টেড থাকে, সেই জন্য সিগমা বাই 2E প্লাস সিগমা বাই 2E মিলে সিগমা বাই এপসিলন 0 হয়। এবার আমরা দেখব যে দেখো আমরা আধানের রৈখিক ঘনত্ব করেছি, আমরা আধানের তলমাত্রিক ঘনত্ব করেছি। এইবার আমরা দেখব যে যেখানে একটা স্ফিয়ারকে ইউনিফর্মলি থ্রু আউট দ্য ভলিউম তার চার্জ করা হবে, সেক্ষেত্রে কিন্তু আসবে আধানের আয়তন মাত্রিক ঘনত্ব, অর্থাৎ মোট আধান বাই তার মোট ভলিউম। চলো দেখে নিই আমরা কিভাবে করা যাচ্ছে। এখানে আমরা সমভাবে আহিত একটা গোলককে নিয়েছি, তার জন্য যে ইলেকট্রিক ফিল্ড সেটা দেখব কেমন হয়। আচ্ছা, এখানে একটা ফাইনাইট ভলিউম রয়েছে, তার এরিয়া রয়েছে। আমরা কি করলাম, এখানে টোটাল চার্জ কিউ সেটা আমরা প্রথমে হিসেব করে নিলাম। দেখো এইখানে গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব, তাই না? গোলকের রেডিয়াস হচ্ছে আর, ক্যাপিটাল আর। এবার তাহলে আধানের যে আয়তন মাত্রিক ঘনত্ব সেটা হলো কিউ বাই 4/3 পাই আর কিউব। এবার দুটো ভাগে ভাগ করছি, একটা হচ্ছে ভেতরে, এখানে তুমি বলতে পারবে না যে চার্জ শূন্য, তার কারণ সমস্ত আয়তনের মধ্যে চার্জটা ছড়িয়ে রয়েছে, আর বাইরে দুটো ভাগে ভাগ হচ্ছে। আমরা দেখছি যে সেই ইলেকট্রিক ফিল্ডটা কীভাবে চেঞ্জ করছে। যখন আমরা আর লেস দ্যান আর এ রয়েছি, তখন কি হয়েছে, আমরা এবার গস লটা থেকে লিখি ই ইন্টু, এখানে দেখো ধরে নিচ্ছি আমি একটা ছোট রেডিয়াস আর, এই আরটা 0 থেকে ক্যাপিটাল আর পর্যন্ত ভ্যারি করবে। তাহলে এই স্মল আর রেডিয়াসের মধ্যে যেটুকু এনক্লোজড রয়েছে, তার ওপর যে সারফেসটা সেটা কি 4 পাই আর স্কোয়ার, ঠিক আছে? আর এইখানে তাহলে ই ডট এ হলো, তাদের মানটা লিখলাম। এইবার এখানে এই যে আধানের আয়তন মাত্রিক ঘনত্ব সেটা রো, এবার সেই রোটা কোন আয়তনের উপর কাজ করছে, এই যে স্মল আর ব্যাসার্ধের যে গোলকটা আমি নিয়েছি তার উপরে কাজ করছে। অর্থাৎ এখানে আমাকে 4/3 পাই স্মল আর কিউব ডিভাইডেড বাই 4/3 পাই আর কিউব, ক্যাপিটাল তো ছিলই, এটা হলো। তাহলে এখানে আমি রো লিখবো না, এটা লিখব কিউ। এবার তাহলে দেখো এখান থেকে পুরো এই জিনিসটা কেটে গেল, আর আর স্কোয়ার আর আর কিউব কেটে গিয়ে কি দাঁড়ালো, ই ইজ ইকুয়াল টু হলো কিউ বাই এই 4 পাইটা নিচে গেল, 4 পাই আর কিউব ইন্টু ওপরে রইল আর, অবশ্যই এপসিলনটাকে ভুললে চলবে না। তাহলে এই হলো এক্সপ্রেশন, যেটা নাকি আর লেস দ্যান আর এর জন্য। এই আর লেস দ্যান আর কোন রিজিয়নটাকে ইন্ডিকেট করছে, গ্রাফে এই রিজিয়নটাকে। তাহলে এখানে দেখো পরিষ্কার বোঝা যাচ্ছে গ্রাফের নেচারটা কি হবে।
ই ভ্যারিজ অ্যাজ আর, তাহলে সেভাবে উঠছে এটা। কিন্তু আমরা প্রথমেই যেটা দিয়ে শুরু করেছিলাম, কন্ডাক্টিং স্ফিয়ার, ইউনিফর্মলি চার্জ কন্ডাক্টিং স্ফিয়ার, সেখানে আউটসাইড দ্য স্ফিয়ার যা ছিল, অর্থাৎ আর গ্রেটার দ্যান ক্যাপিটাল আরে, সেখানে কিন্তু আগের ফিল্ডটাই রয়েছে একই রকম। অর্থাৎ আমাদের যে সমভাবে আহিত গোলক তার ভেতরে যে ফিল্ডটা সেটা এরকমভাবে ভ্যারি করছে আর এর সাথে, এবং বাইরেরটা আমরা আগে থেকেই জানি এটা 1/r² সঙ্গে প্রপোর্শনাল। তাহলে এইভাবে আমরা গস থিওরেমকে ইউজ করে আমরা, এবং অবশ্যই তার সঙ্গে সিমেট্রিটাও কনসিডার করতে হবে, করে আমরা ইলেকট্রিক ফিল্ড বিভিন্ন সিস্টেমের বার করতে পারি। এটার উপরে আবার অঙ্ক করতে হবে, তোমরা একটু বাড়িতে অভ্যেস করো, তারপরে আমরা অঙ্ক করব অনেক। এবার তাহলে আমরা ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশনটা পেলাম QR/4πr³ε0। এবার আমরা এখন একটা লাইন ডেন্সিটি অফ চার্জ ল্যামডা, যেটা Q/L, সারফেস ডেন্সিটি অফ চার্জ যেটাতে সিগমা, এবং ভলিউম ডেন্সিটি অফ চার্জ যেখানে রো, এই জিনিসগুলো হচ্ছে, এই রাশিগুলো হচ্ছে গিভেন, আমাকে দিয়ে দেওয়া হয়েছে। তাহলে আমি এই যে ফাইনাল এক্সপ্রেশন যখন লিখব তখন নিশ্চয়ই তার মধ্যে রো থাকবে। আমি একটু এখানে মুছে এই জিনিসটা লিখছি। ফাইনাল এক্সপ্রেশনটা কি আসবে, ই ইজ ইকুয়াল টু, দেখো Q/, আমার প্রথমেই এটা গিভেন ছিল, তাহলে আমি সেই জিনিসটাতে ফিরিয়ে আনছি। Q/4/3 যদি এখানে লিখি তাহলে এখানে একটা 3 আনতে হয়, তাহলে এটা হয়ে যায় 3ρr/ε। এই হচ্ছে তোমার ফাইনাল এক্সপ্রেশন। এটা কোনটার জন্য? অবশ্যই এই ভেতরে আর লেস দ্যান ক্যাপিটাল আর এর জন্য। আর বাইরেরটা তো আমরা জানি যে আর গ্রেটার দ্যান আর যখন, ক্যাপিটাল আর যখন, তখন যেভাবে আমরা প্রথম যে কেসটা করেছি যে ইউনিফর্মলি চার্জ কন্ডাক্টর, সেই কন্ডাক্টরের বাইরে যে যা ফিল্ড ছিল এখানেও তাই থাকবে, এবং সেটা এভাবে ভ্যারি করছে। তাহলে এইভাবে আমরা গস থিওরেমকে ইউজ করে আমরা সিমেট্রি কনসিডারেশন থেকে আমরা কিন্তু এই ইলেকট্রিক ফিল্ডগুলো উইদাউট ডুইং এনি ইন্টিগ্রেশন আমরা বার করতে পারলাম। তো এইভাবে আমরা অন্য সিস্টেমের ক্ষেত্রেও করতে পারবো।